মনে হচ্ছে রাজশাহীতে জামাত শিবির পুরনো রূপে ফিরছে। ঈদের পরে রাজশাহী মহানগর জামাত ইসলামী, রাজশাহী মহানগর ইসলামী ছাত্র শিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির যে কার্যক্রমগুলো দেখালো, সত্যি চমৎকার দৃশ্য। এগুলোর প্রতীকী তাৎপর্য অনেক। এই বিষয়টা যদি বুঝতে হয়, প্রথমে রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব বুঝতে হবে। দেখেন, বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি বা কালচার বা যা সিস্টেম, এতে শিবিরের বা জামাতের জাতীয় রাজনীতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। সেটা কিভাবে? দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির একসময় দখলে রেখেছিল, আওয়ামী লীগকে ছাড় দেয়নি, ছাত্রলীগকে ছাড় দেয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলো জামাত শিবির অধ্যুষিত ছিল। 1 ইঞ্চি মাটিও ছাত্রলীগকে ছাড় দেয়নি, যদিও কারো উপর কোনো অযাচিত জুলুম নির্যাতন করেনি। সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীরা শিবির করতো, সেই হিসাবে ক্যাম্পাসে কিংবা হলগুলোতে শিবির আধিপত্য ছিল এবং শিবিরের গায়ে হাত দিয়ে শিবিরকে ডিস্টার্ব করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কিন্তু ছাড় পেত না, ছাত্রলীগকেও পেটানো খেতে হতো। এই বিষয়টা বুঝতে হবে। কারণ এতে কি হতো, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ শিবিরের গায়ে হাত দিলে পাল্টা চপেটাঘাত খেতে হয়, এই কনসেপ্টটা সারা বাংলাদেশে ছিল দীর্ঘদিন। এবং যতদিন এই কনসেপ্টটা ছিল যে শিবিরকে একটা থাপ্পড় দিলে প্রয়োজনে 2টা থাপ্পড় খেতে হয়, বা থাপ্পড় দিয়ে চলে যাবে, মাথা নিচু করে শিবির চলে যাবে, বিষয়টা এরকম নয়, পাল্টা দিবে। মানে এই ধারণাটা জামাত শিবিরের রাজনীতিতে যতদিন প্রতিষ্ঠিত ছিল, ততদিন জামাত শিবিরের বিরুদ্ধে সরকার কোনো বড় পদক্ষেপ নিতে সাহস করেনি। এবং এটা জামাত শিবিরকে নিরাপত্তা দিয়েছে যে একটা দিলে আরেকটা খেতে হবে। এবং এই কনসেপ্টটা, এই একটা দিলে একটা খেতে হবে, এটা কিন্তু কায়েম হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঘটনা হয়তো বা চলেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু সারা দেশে এ কারণে শিবির নিরাপত্তা পেত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়াবাড়ি করলে তো মার খেতে হয়, শিবিরকে মারলে পাল্টা মারও খেতে হয়, পাল্টা প্রতিবাদ করে, পাল্টা প্রতিরোধ করে। হল থেকে শিবিরকে তাড়িয়ে দেয়, আবার শিবিরও ওদেরকে তাড়িয়ে দেয়। এত সহজ নয়, দীর্ঘদিন তো এরকম ছিল। তো এর ফলে কিন্তু সারা দেশে শিবিরকে ছাত্রলীগ সমীহ করতো এবং জামাতকে সরকারও সমীহ করত, সরকার দল সমীহ করত। কিন্তু যখনই সরকার মারাত্মক জুলুম নির্যাতন করে, রাষ্ট্রশক্তি ব্যবহার করে, হত্যার রাজনীতি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে উৎখাত করলো, তারপরে জাতীয়ভাবেও কিন্তু জামাত নেহাদের ফাঁসি থেকে শুরু করে জামাতের সাথে যাচ্ছে তাই করা শুরু করলো। বুঝতে পারছেন, রাজনীতিতে টিকে থাকতে হলে এরকম একটা ধারণা থাকতে হবে। আপনাকে এই মাঠ তৈরি করতে হবে যে আপনাকে একটা দিলে আপনিও একটা দিবেন, আপনি ঘুরে দাঁড়িয়ে পাল্টা একটা দিবেন, না হলে আপনি রাজনীতিতে টিকে থাকতে পারবেন না বাংলাদেশের পার্সপেক্টিভে। অতএব এই বিষয়ে রাজশাহীর ভূমিকা ছিল যে ওর যাচ্ছে তাই বলবা কিছু হবে না, তা না, একটা দিবা আর একটা খাবা। এটা হচ্ছে রাজশাহীর গুরুত্ব। সারা দেশে জামাত শিবিরকে এইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের কার্যক্রম নিরাপত্তা দিত, জাতীয় রাজনীতিকে আলাদা একটা সমীহের জায়গা, নিরাপত্তার জায়গা তৈরি করেছিল জামাত শিবিরের জন্য। সরকারের জুলুম নির্যাতনের ফলে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে উৎখাত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিবিরের নাম নেওয়াটাও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা 2024 সালের ঈদুল ফিতরের পর দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ জায়গায় শিবির প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী করেছে, কিছু কার্যক্রম করেছে। কোনো বর্ণনা মতে 15 মিনিট পর পুলিশ এসে কাউকে গ্রেপ্তার না করলেও ব্যানার বা গিফট বা পুরস্কার সামগ্রী নিয়ে গিয়েছে, এবং কারো কারো মতে যে 3 ঘন্টা প্রোগ্রাম করার পরে তারপরে নিয়ে গিয়েছে। যাই হোক, শিবির প্রকাশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সীমিত হারে প্রোগ্রাম শুরু করেছে। এটা চমৎকার দৃশ্য। এটা পুরনো রূপে যে জামাত শিবির ফেরার চেষ্টা করছে তার প্রমাণ, যে না, মাথা উঁচু করে শিবির থাকবে, জামাত থাকবে। এবং রাজশাহী মহানগর শিবিরও এবার খোলা মাঠে নেমেছে। এবার আর ইনডোর প্রোগ্রাম নয়, খোলা মাঠে রাজশাহী মহানগর শিবির ঈদ পরবর্তী কালচারাল অনুষ্ঠান করেছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান খোলা আকাশের নিচে। এবং রাজশাহী মহানগর জামাত ইসলামীও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে। সেখানে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে শিবিরের এই গুরুত্ব, শিবিরের এই সুপ্রিমেসি, শিবিরের নিরাপত্তার ব্যবস্থা করেছিল, তারা রাজশাহী মহানগর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসে যে বার্তা দিয়ে গেছেন, এটা তাৎপর্যপূর্ণ। মাওলানা রফিকুল ইসলাম খান শিবিরের ইতিহাসে অন্যতম সাহসী এবং একটু অফেন্সিভ নেতা ছিলেন। কোনো ছাড় নয়, ছাত্রলীগ একটা দিবে,
ওদেরকে ঘেরাও করে 2টা দাও। মাওলানা রফিকুল ইসলাম খানের পলিসি ছিল এটা। আপনারা যারা তার সময় সংগঠন করতেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা সারা বাংলাদেশে, আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়, সেই রফিকুল ইসলাম খান রাজশাহী মহানগরে এসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে গেছেন। শফিকুল ইসলাম মাসুদ আরও যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছিলেন তারা রাজশাহী মহানগর জামাতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। এটা তাদেরকে উজ্জীবিত করবে। রাজশাহী মহানগর বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মহানগর জামাত শিবিরকে উজ্জীবিত করবে যে না, পুরনো রূপে ফিরতে হবে, মাথা উঁচু করে রাজনীতি করতে হবে, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক অধিকার এক্সারসাইজ করতে হবে। এই এক্সারসাইজে বাধা দেওয়ার অধিকার কারণেই অধিকার নিজেকে আদায় করে নিতে হবে, সেই মানসিকতায় ভূমিকা রাখবে আমি মনে করি। রাজশাহী মহানগর জামাতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। আল্লাহর দিনকে বিজয়ী করার প্রচেষ্টার চাইতে সর্বোচ্চ জিহাদ আর কিছু নেই। মাওলানা রফিকুল ইসলাম খান দীর্ঘ বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্যে কী দিয়েছেন তার চাইতে তিনি এখানে উপস্থিত হয়েছেন, এসেছেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে জাঁকজমকপূর্ণভাবে, এটাকেই আমি তাৎপর্যপূর্ণ মনে করছি। রাজশাহী মহানগরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান। রাজশাহী মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল। এই নুরুল ইসলাম বুলবুল তিনিও তো ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন রাজশাহীর রাজনীতিতে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাজশাহী মহানগরের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল হাসান বুলবুল, আরও গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন। দর্শক, তো এভাবেই জামাত শিবির পুরনো রূপে ফিরবে। এই পুরনো রূপ মানে হারাহারি মারামারি নয়, সাংবিধানিক অধিকার এক্সারসাইজ করার রূপ। সেই অধিকার আদায় করে নিতে হবে তার রূপ। শিবির কখনো আগ বাড়িয়ে কারো গায়ে হাত দেয় না বা মারামারি করে না বা করেনি। সর্বোচ্চভাবে যখন তাদেরকে নির্যাতন করা হতো তখন পাল্টা প্রতিরোধের চেষ্টা করতো, ইটস ট্রু। কিন্তু শিবির মারামারি করতো, বিষয়টা এরকম নয়। মার খেলে নিজের আত্মরক্ষার্থে, জীবন বাঁচানোর জন্য ঘুরে দাঁড়াতো। জাস্ট এতটুকুই দরকার। আমরা দেশব্যাপী জামাত শিবিরের সমস্ত নেতাকর্মীদেরকে বাস্তবতা নিরিখে জামাত শিবিরের রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে হয়, জনপরিসরে প্রাসঙ্গিক রাখতে হয়, তাহলে এই পরামর্শই দিব যে আপনি এই হাইপ তৈরি করেন। বিরোধী দলের লোকজন, মানে আপনার বিরোধী দল আওয়ামী লীগ বা যারা আছে, সবাইকে এই ধারণাটা দেন যে জামাত শিবির দেশের নাগরিক, তারা বাংলাদেশের আইন মেনে, সংবিধান মেনে, নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতি করবে। তাদের গায়ের উপর এসে যদি কেউ হামলা করার চেষ্টা করে, তারা পাল্টা প্রতিরোধ করতে সক্ষম। এই পুরনো রূপের জানানটা দেওয়াটা জরুরি। এবং আইডেন্টিটি পলিটিক্স করতে হবে। আপনার পরিচয় আপনাকে প্রকাশ্যে বলতে হবে, আপনার ব্যানার ব্যবহার করতে হবে, নাম ব্যবহার করতে হবে। নিজের পরিচয় নিজে গোপন করা যাবে না। আপনি শিবির, আপনি জামাত, প্রকাশ্যে বলুন, খোলা আকাশের নিচে নামুন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বত্র আইন মেনে শান্তিপূর্ণভাবে আপনার অবস্থান জানান দিন।